Welcome everyone in the part 3 of pricing marketing management. আমরা মার্কেটিং ম্যানেজমেন্টের চ্যাপ্টার 16 এর পার্ট 3 আলোচনা করতে যাচ্ছি। প্রাইস সেটের যে 5টা স্টেপ, সেই 5টা স্টেপ আমরা গতদিনে জেনেছি। সেটা 5টা না 6টা স্টেপ, তার মধ্যে পঞ্চম স্টেপ আজকে আমরা আলোচনা করব। প্রথম স্টেপটা ছিল সিলেক্টিং দ্য প্রাইসিং অবজেক্টিভ। নাম্বার 2 ছিল স্টেপ ডিটারমাইনিং ডিমান্ড। নাম্বার 3 হচ্ছে এস্টিমেটিং কস্ট। নাম্বার 4 হচ্ছে অ্যানালাইজিং কম্পিটিটরস কস্ট, প্রাইসেস এন্ড অফার্স। নাম্বার 5 হচ্ছে সিলেক্টিং এ প্রাইসিং মেথড। ঠিক কোন মেথডটা আপনি ইউজ করতে পারেন, আপনার সাথে ফিট হয় কোন মেথডটা। তো সেই মেথডগুলোর মধ্যে রয়েছে মার্কআপ প্রাইসিং, টার্গেট রিটার্ন প্রাইসিং, পারসিভ ভ্যালু প্রাইসিং, ইডিএলপি, গোয়িং রেট প্রাইসিং, অকশন টাইপ প্রাইসিং। আমরা সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। মার্কআপ প্রাইসিং হচ্ছে খরচের সাথে আমি একটা লাভ যোগ করে যখন বিক্রি করি। আমি প্রাইসটা সেট করব এভাবে যে আমার এই প্রোডাক্টটা বানাতে কত টাকা খরচ হয়েছে আর এর সাথে আমি কত পার্সেন্ট লাভ অ্যাড করব। সাপোজ আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে যে খরচের সাথে 10% আমরা অ্যাড করে তারপর প্রাইস সেট করি, অথবা 5% অ্যাড করে প্রাইস সেট করি। যেমন বইয়ের বাজারে এভাবে চিন্তা করা হয়, বইয়ের দাম সেট করা হয়, টোটাল বই এর খরচ হয় কত, এত ফর্মা বানাতে বইয়ের খরচ হয় কত, এর সাথে আমরা 5% বা 10% প্রফিট, এরপরে দাম সেট করে দেওয়া হয়। কখনো কখনো যে পার্সেন্টেজটা ডিসকাউন্ট দিতে হবে, যেমন 25% ডিসকাউন্ট দিতে হবে, সেটা আরো অ্যাড করে দিয়ে দিতে হয়। তার মানে খরচটাই হচ্ছে প্রাইস সেটের ভিত্তি। সেটাই হলো মার্কআপ প্রাইস, যে বাড়তি যে মার্কআপ অ্যাড করে দিলাম, প্রফিট অ্যাড করে দিলাম, সেটাই মার্কআপ প্রাইস। টার্গেট রিটার্ন প্রাইসিং হচ্ছে যে আমি বিনিয়োগ করেছি এত কোটি টাকা, এখান থেকে আমি লাভ তুলতে হবে এত কোটি টাকা। তো এত কোটি টাকা লাভ তুলতে হলে বা বিনিয়োগের এত পার্সেন্ট লাভ তুলতে হলে আমার কত টাকা দাম সেট করতে হবে, এটাই হচ্ছে টার্গেট রিটার্ন প্রাইসিং। মানে আমি কত টাকা রিটার্ন পেতে চাচ্ছি, সেই রিটার্ন পেতে আমার কত টাকা দাম সেট করতে হবে। এরকম যদি আপনি দাম সেট করেন, সেটাকে আমরা বলছি টার্গেট রিটার্ন প্রাইসিং। নাম্বার 3 হচ্ছে পারসিভ ভ্যালু প্রাইসিং। পারসিভ ভ্যালু প্রাইসিং এটা খুব মজার একটা জিনিস, যে কাস্টমার আমার এই প্রোডাক্টের ভ্যালু কতটুকু ফিল করছে বা এটার জন্য কতটুকু দাম হওয়া উচিত বলে কাস্টমারের মনে হয়। কাস্টমারের কাছে যদি এটা খুব দামি জিনিস মনে হয়, আমি বেশি দাম সেট করব। কাস্টমারের কাছে যদি এটা কম দামি মনে হয়, আমি কম দাম সেট করব। আমার এটা বানাতে কত খরচ গেছে সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে কাস্টমার এটাকে কত টাকা দিয়ে কিনতে রাজি আছে। এটাকে আমরা বলছি পারসিভ ভ্যালু প্রাইস। এরপরে হচ্ছে, আর পারসিভ ভ্যালু প্রাইসিং একটা গোমর ফাঁস করে দিই। সেটা হলো যে এমবিএ তে আপনার কত টাকা খরচ দিচ্ছেন মান্থলি? 5000 স্যার। 5000। ইসলামিক স্টাডিজ মাস্টার্সে কত টাকা খরচ হয় জানা আছে কারো? স্যার 2700। 27। ওখানে খরচ কম, এখানে খরচ বেশি। হোয়াট ইজ দ্য রিজন বলতে পারেন? স্যার ভ্যালুয়েবল সাবজেক্ট হওয়ার কারণে। ঘটনা হচ্ছে আপনি এখানে 5000 টাকা দিয়ে পড়তে রাজি, সেজন্য আপনার কাছে 5000 টাকা নেওয়া হয়। ইসলামিক স্টাডিজে 2700 টাকা দিয়ে পড়তে রাজি সর্বোচ্চ, সেজন্য 2700 টাকা নেওয়া হয়। জি স্যার। আর কিছু না, খরচ ওখানেও যা এখানেও তাই। ইসলামিক স্টাডিজের একজন স্টুডেন্টের পেছনে বিশ্ববিদ্যালয় যত টাকা খরচ করে, এমবিএ একজন স্টুডেন্টের পেছনে বিশ্ববিদ্যালয় সেম টাকা খরচ করে। তাহলে দামের আপডাউনের কারণ কি? কারণ হচ্ছে পারসিভ ভ্যালু প্রাইসিং। আপনার উপলব্ধিতে এটা অনেক দামি জিনিস, এই জন্য আপনার কাছ থেকে বেশি দাম রাখা হয়। ওদের উপলব্ধিতে যে ইসলাম নিয়ে পড়বো আবার এত টাকা হয় কি করে? ঠিক আছে, আপনি যত টাকা মনে করেন যে পারফেক্ট, ওটাই আপনার জন্য দাম। তো এটাকে আরেকটু যদি আপনাকে উস্কে দেই, সেটা হচ্ছে আপনার পয়সা দিয়ে তারা পড়ে। শুনতে খারাপ শোনায় তাই না? বাট এটাই এটাই মার্কেটের সিস্টেম। আপনার টাকা দিয়ে তারা পড়ে, সোজা কথা। ভ্যালু প্রাইসিং। ভ্যালু প্রাইসিং মানে হচ্ছে দাম যতখানি কমিয়ে রাখা যায়, তো যতখানি কমিয়ে রাখা যায় এটার নাম ভ্যালু প্রাইসিং।
কিভাবে একটু দাম কমানো সম্ভব সেটা ভ্যালু প্রাইস। ইডিএলপি হচ্ছে এভরিডে লো প্রাইসিং। এভরিডে লো প্রাইসিং মানে হচ্ছে চেষ্টা থাকে যে প্রতিদিন গত দিনের চেয়ে আরেকটু কম, কিভাবে কম দাম রাখা যায়। এটার সূচনাকারী হচ্ছে পৃথিবীতে আমেরিকান ওয়ালমার্ট এই সিস্টেমটা চালু করেছে। তারা বলেছে যে আপনার যে ব্যাগটা আমরা দিচ্ছি শপিং করার জন্য, একটা কাপড়ের ব্যাগ দেওয়া হয় না, শপিং ব্যাগ, বলা হয় যে আপনি তো গাড়ি নিয়ে এসেছেন, গাড়িতেই তো নিয়ে যাবেন, আপনার নিজের গাড়িতে মাল নেওয়ার ঝুড়ি আছে, ওই ঝুড়িতে যদি নেন তাহলে ব্যাগটা দয়া করে আমাদের একটা বিন আছে, বিনে রেখে যান, তাহলে ওই ব্যাগটা আমরা আরেকজন কাস্টমারকে দিতে পারি। এবং আর তখন হবে কি, আপনার মানে পেছনে আমার খরচটা একটু কমবে, তো আমি এইটা আপনাকেই দিতে পারবো, দামটা আর একটু কমিয়ে রাখতে পারবো। এটা নাম হচ্ছে ইডিএলপি, যে আপনাকে কত কমে দেওয়া যায় এটি হলো আমাদের একমাত্র টার্গেট। আগামীকালকে যদি আরো 50% কম দিতে পারি তাই করবো। তো ইডিএলপি ধারণাটা বাংলাদেশে ইউজ করেছে হলো স্বপ্ন। স্বপ্ন হচ্ছে এই ইডিএলপি ধারণাটা ডেভেলপ করার চেষ্টা করে, পারে কি না পারে এটা জানি না, কিন্তু ওয়ালমার্ট এটাকে ফলো করে হচ্ছে ইডিএলপি। এরপরে গোয়িং রেট প্রাইসিংটা খুব মজার। বাজারে যেটা চলছে আমি সেই দাম সেট করছি, আমার কত টাকা খরচ কত টাকা লাভ এটা পরে, বাজারের যে দাম সবাই দেয় রাখে আমি সেটাই রাখছি, এর চেয়ে কম বেশি রাখলে আসলে আমার মানে চলতে পারবো না, বা মার্কেটে কাস্টমার নিবে না। রেট রেট করা সবাই জানে, এটাকে আমরা বলছি গোয়িং রেট প্রাইস। আর লাস্ট হচ্ছে অকশন টাইপ প্রাইসিং মানে হচ্ছে যখন কাস্টমার বেশি হবে তখন দাম বেশি, যখন কম তখন, অর্থাৎ এখানে নিলামের মতো হবে। যেমন আপনারা শেয়ার মার্কেটে দেখেন যে অপশন টাইপ প্রাইসিং, তাই না? শেয়ার মার্কেট প্রাইসিং সিস্টেমটা ওয়ান কাইন্ড অফ অপশন টাইপ প্রাইসিং। যখন কাস্টমাররা বেশি অর্ডার করে আস্তে করে দাম বেড়ে যায়। এই হচ্ছে মোটামুটি ডিফারেন্ট টাইপস অফ প্রাইসিং মেথড। কোনো মেথড সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি? স্যার ভ্যালু প্রাইসিং দা ইডিএলপি রেট টু ডিটেইল বলুন। আচ্ছা বলবো, তার আগে মার্কআপ প্রাইসিং এর সিস্টেমটা একটু শিখিয়ে দিই। এটা সামান্য একটু ম্যাথমেটিক্যাল ইস্যু আছে, আমরা একটু সেটা দেখে নিই। জি, মার্কআপ প্রাইসিংটা একটু দেখেন। এখানে মনে করেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 10 টাকা 10, অর্থাৎ নতুন একটা ইউনিট আপনি যখন তৈরি করবেন ওর পেছনে আপনার বাধ্যতামূলক 10 টাকা খরচ হবে, হতে পারে এটা র মেটেরিয়ালের জন্য, মানে এই প্রোডাক্টটা বানাতে আমার 10 টাকা র মেটেরিয়াল খরচ হয়। তো 100টা প্রোডাক্ট বানালে 100 গুণ 10, 1000 টাকা আপনার খরচ হবে। প্রোডাক্ট বানাবেন না, র মেটেরিয়াল যাবে না, খরচও হবে না। এই যে ভেরি করে প্রত্যেকটা ইউনিট অ্যাড হওয়া বা না হওয়ার সাথে যে খরচটা ভেরি করে সেটাকে আমরা বলছি ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে প্রোডাক্ট তৈরি হোক বা না হোক, মান্থলি অথবা ইয়ারলি এই খরচটা আপনার যাবেই। ব্যবসা যদি চালান তাহলে এই খরচ হবেই, আপনার মাল তৈরি হোক আর আপনার মাল বিক্রি হোক অথবা না হোক, লকডাউন হোক আর করোনা হোক, ফিক্সড কস্ট। এর মধ্যে থাকে কি, হাউস রেন্ট থাকে, এর মধ্যে ইউটিলিটি থাকে, এর মধ্যে স্যালারি থাকে, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। আর এখানে ধরে নেওয়া হচ্ছে এক্সপেক্টেড ইউনিট সেলস। আমরা মোটামুটি কত ইউনিট বিক্রি হবে সেটা ধরে নিচ্ছি যে 50,000 পিস ইউনিট হবে। সাধারণত যেগুলোর ফিক্সড সেল আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইউনিট সেল বলি। যেমন গ্যাস গ্যাস আসলে মোটামুটি তিতাসের কাছে জানা আছে যে কতজন আমার গ্রাহক, কত মাসে কতটা চুলা জ্বলবে। তো এখানে আপনার মার্কআপ প্রাইসিং সেট করার সুযোগ আছে। তারা কি করতে পারে, যেখানে আপনার জানা নেই যে কত ইউনিট বিক্রি হবে সেখানে এই মার্কআপ প্রাইসিং সেট করাটা কঠিন। যাই হোক, আমরা ধরে নিলাম যে আমাদের জানা আছে 50,000 পিস ইউনিট, মানে 50,000 পিস বিক্রি হবে। এখানে মার্কআপ প্রাইস সেট করার সিস্টেমটা হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউনিট সেলস। ফিক্সড কস্ট ছিল 3 লাখ,
ইউনিট সেলস হচ্ছে 50,000, অর্থাৎ পার ইউনিটে ফিক্সড কস্ট আপনি ডিস্ট্রিবিউট করে দিলেন। 3 লাখ টাকা প্রতি ইউনিটে কত করে পড়বে সেটা আপনি বের করে নিলেন, এর সাথে ভেরিয়েবল কস্টটা যোগ করে নিলেন। এখানে 10 টাকা হচ্ছে প্রত্যেক ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট, আর 6 টাকা হচ্ছে ফিক্সড কস্ট যদি 50,000 পিস উৎপাদন করেন। আর যদি 1 লাখ পিস উৎপাদন করেন তাহলে আপনার 3 টাকা করে ফিক্সড কস্ট পড়ে যাবে, তখন দাম আরো কমাতে পারবেন। তো যাই হোক, 50,000 পিস উৎপাদন করলে আপনার ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট মিলে এখানে হয় হচ্ছে 16 টাকা। এভাবে আপনার মার্কআপ প্রাইস সেট করতে পারেন। বিষয়টা কি বোঝা গেছে? প্লিজ। জি স্যার, বুঝতে পারছি। আর যদি আপনি মানে পার্সেন্টেজ এর মাধ্যমে বের করতে চান, যদি আপনি চান যে আমরা খরচ যাই হোক তার সাথে 20% প্রফিট অ্যাড করে দেব, তখন আপনি কিভাবে দাম সেট করবেন দেখেন, সেটা এখানে বলা আছে। টোটাল ইউনিট কস্টটা আগে উপরে দিবেন। সরি, আমরা এতক্ষণে ইউনিট কস্ট বের করেছি, আমি দুঃখিত। এই 16 টাকা হচ্ছে ইউনিট কস্ট, মানে আপনার খরচ কত টাকা হয়, খরচ হয় 16 টাকা। তা আপনি এর সাথে প্রফিট এখন অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? আপনার সাপোজ 20% প্রফিট অ্যাড করবেন, তো তখন ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস ডিজায়ার্ড রিটার্ন অন সেলস, অর্থাৎ 20%। তাহলে 16 খরচ ডিভাইডেড বাই 0.8, তখন আপনার প্রফিট সহ দামটা দাঁড়াবে হচ্ছে 20 টাকা। তাহলে আগে আপনাকে ইউনিট কস্টটা বের করতে হবে। ইউনিট কস্ট বের করতে পারলে এর সাথে 20% প্রফিট বা যত পার্সেন্ট আপনি চিন্তা করছেন তো অ্যাড করে দিবেন। কিভাবে? ইউনিট কস্ট ডিভাইডেড বাই 1 মাইনাস রিটার্ন অন সেলস, যেটা টোটাল 20%। এই হচ্ছে মার্কআপ প্রাইসিং। দ্বিতীয়টা আমরা একটু দেখি, টার্গেট রিটার্ন প্রাইসিং। টার্গেট রিটার্ন প্রাইসিং হচ্ছে যে আমার ঠিক কত টাকা রিটার্ন আমি চাই, কোম্পানি থেকে আমার বলে দেওয়া হয়েছে আমার এত টাকা রিটার্ন করতে হবে। তো ধরে নেন যে আমার ইনভেস্ট করব কত টাকা, যেমন আমার এখানে ইনভেস্টমেন্ট আছে হলো 2 লাখ টাকা। সরি, আমার ইনভেস্টমেন্ট আছে সাপোজ হচ্ছে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখ টাকা। আমরা চাচ্ছি যে ইনভেস্টমেন্টের 20% আমরা রিটার্ন চাই। যদি তাই চান তাহলে আপনি এর টাকাটা বা দামটা সেট করবেন এভাবে যে ইউনিট কস্ট আমরা আগেই বের করেছি 16 টাকা করে পার ইউনিট, আর এর সাথে যুক্ত হবে কত, ডিজায়ার্ড রিটার্ন ইনটু ইনভেস্টেড ক্যাপিটাল। আমরা রিটার্ন চাই হচ্ছে 20%, আর ইনভেস্টেড ক্যাপিটাল আমার আছে হলো 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখ টাকা আমি ইনভেস্ট করেছি। 10 লাখ টাকার 20% হচ্ছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা যদি প্রত্যেক ইউনিটের উপরে আমরা ভাগ করে দিই, তো ইউনিট সেলস হচ্ছে 50,000। 50,000 টাকা দিয়ে, সরি 10 লাখ টাকার 20% হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ না 2 লাখ টাকা, সরি আবার ভুল করছি। তো 2 লাখ টাকাকে যদি আমরা ইউনিট টোটাল 50,000 ইউনিটের দিয়ে ডিস্ট্রিবিউট করে দিই, তখন আমাদের 4 টাকা করে পড়ে। আমাদের ডিজায়ার্ড মানে ইউনিট ডিজায়ার্ড রিটার্ন প্রাইসিং হিসেবে বা টার্গেট রিটার্ন প্রাইসিং হিসেবে আমরা 20 টাকা সেট করতে হবে বাধ্যতামূলক। আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার কত পার্সেন্ট রিটার্ন চাচ্ছেন বা কোম্পানি আপনাকে কত টাকা রিটার্নের জন্য অথরিটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে আপনার দাম সেট করবেন। এই গেল মোটামুটি আমাদের টার্গেট রিটার্ন প্রাইসিং। এর বাইরে আমাদের তুহিন বোধহয় বললেন নাকি, তোফাজ্জল হোসেন স্যার আপনি তো মনে হয় বললেন যে ওই প্রাইসিং এর বাকিগুলো সম্পর্কে একটু আলোচনা করতে, তাই না? শরীফ ভাই বলছে মনে হয় তো আমি বলছিলাম স্যার। জি।
ভ্যালু প্রাইসিংটা হচ্ছে ভ্যালু প্রাইসিং জিজ্ঞেস করেছেন না পারসিভ ভ্যালু প্রাইসিং? স্যার ভ্যালু প্রাইসিং আর ইডিএলপিটা। ভ্যালু প্রাইসিং আর ভ্যালু প্রাইসিংটা হচ্ছে সেটিং লোয়ার প্রাইস, কম দাম সেট করা, আর কিছু না। চেষ্টা করা যে কাস্টমারকে একটু কমে দেওয়া, এটার নাম ভ্যালু প্রাইসিং। ইট ইজ এ ম্যাটার অফ re-engineering the company's operations to become low-cost producer without sacrificing quality. কোয়ালিটি সেট না মানে চেঞ্জ না করেই আমরা কিভাবে কাস্টমারকে আরেকটু লোতে দিতে পারি, এই চেষ্টা করাটাই হচ্ছে ভ্যালু প্রাইস। তো তার মানে কি স্যার কোয়ালিটি, মানে কোয়ালিটি গুণগত, মানে কোয়ালিটিটা যেমন তেমনই হোক না কেন, মানে প্রাইসটা লো সেট করা আর কি, এরকম বিষয়টা কোয়ালিটি স্যার। ভালো হতে হবে। উইদাউট স্যাক্রিফাইসিং দ্য কোয়ালিটি, কোয়ালিটিকে স্যাক্রিফাইস, কোয়ালিটির জায়গায় কোনো আপোষ না করে কোয়ালিটিটা ঠিক মানে রেখে কোয়াল- দামটা যতটুকু কমানো যায়। স্যার কোয়ালিটি নষ্ট করলে তো মার্কেটই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মার্কেট নষ্ট হয়ে যাবে। সেম কোয়ালিটি অন্যরা রাখছে যত, আমি সেখান থেকে হয়তো 5 টাকা 7 টাকা কমিয়ে রাখছি সেম কোয়ালিটির প্রোডাক্ট। কিভাবে কমাচ্ছি? আমি টোটাল প্রোডাকশনে এমন কিছু সিস্টেম চালু করেছি যেখানে আমার হয়তো একটু কম হচ্ছে। বাড়তি খরচটা কিভাবে কমানো যায় সেভাবে আমি চেষ্টা করে কম রাখছি। এটাই হচ্ছে ভ্যালু প্রাইস। স্যার ভ্যালু প্রাইসিংটা কি তাইলে মার্কেটে আমার প্রোডাক্টটা সাস্টেইন করার জন্য বা মার্কেটে আমার প্রোডাক্টটা বেশি শেয়ারিং করার জন্য হ্যাঁ হ্যাঁ, ভ্যালু কম্পিটিশন, প্রাইসিংটা করা জি হয়? জি, কম্পিটিশনে টিকে থাকার জন্য। আমার যেমন মনে ইডিএল মনে করেন যে সেম সেম, কিন্তু আমি একটু ভেতরে, দোকানটা একটু ভেতরে নিলাম, আমার শোরুমটা একটু ভেতরে নিলাম, একটু যেখানে ভাড়া কম সেখানে আমার অফিসটা নিলাম, কিন্তু ওখানে গেলে কাস্টমার মানে সার্ভিসে বা প্রোডাক্ট কম বেশি হবে না। আমার মনে করেন গাজীপুরে ফ্যাক্টরি স্থাপন করলে খরচ বেশি, আমি ময়মনসিংহ করলাম, এর কারণে আমার সেখানে এই চিপ লেবার কস্টটাও চিপ পাচ্ছি, আর আমার ওখানে অন্যান্য ইউটিলিটি কস্টিংও চিপ হচ্ছে, আমার ফিক্সড কস্টও কম হচ্ছে। ঢাকায় এনে আমি সমমানের কোয়ালিটি প্রোডাক্টের সাথে সেল করছি প্রোডাক্ট। আমার হয়তো পরিবহন খরচটা একটু বেড়ে যাবে, কিন্তু অন্যান্য খরচ কমার কারণে আমার আলটিমেটলি পার ইউনিটে 2 টাকা বা 3 টাকা কম পড়ছে। আমি সেটা কাস্টমারকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে কাস্টমার মার্কেটটা আমি ধরে রাখতে পারছি। এটা হলো ভ্যালু প্রাইস। ক্লিয়ার? Yes, sir. জি স্যার ক্লিয়ার। আর ইডিএলপি হচ্ছে এভরিডে লো প্রাইসিং। এটা হলো একেবারে কি বলে, কোমরে গামছা বেঁধে নামা, যে আর কত কমানো যায়, কোথা থেকে কতটুকু কমানো যায়। A constant low price with little or no price promotion or special sales. এখানে সাধারণত কোনো ডিসকাউন্ট দেওয়া হয় না, স্পেশাল ঈদের কোনো অফার নাই এখানে। তাদের প্রতিদিনই তারা চেষ্টা করে অফার দিতে, যেটাকে তারা বলছে কনস্ট্যান্ট প্রাইসেস এলিমিনেট উইক টু উইক প্রাইস আনসার্টেনটি এন্ড দি হাই লো প্রাইসিং অফ প্রমোশন ওরিয়েন্টেড কম্পিটিটরস। তো তারা ওই যে প্রাইস কখনো বাড়ে কখনো কমে, এই জাতীয় ঝামেলা যেন কাস্টমারকে ফেস না করতে হয়, তারা চেষ্টা করে প্রতিনিয়ত আরো একটু কমে কিভাবে দেওয়া যায়। এটা হচ্ছে ইডিএলপির একটা বৈশিষ্ট্য। আর এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হাই লো প্রাইসিং। হাই লো প্রাইসিংটা খুব মজার, শুরুটা করে বেশি দাম দিয়ে। The retailer charges higher prices on an everyday basis, but runs frequent promotions with prices temporarily lower than the EDLP level. হাই লো প্রাইসিংটা হচ্ছে তারা সাধারণত দাম বেশি রাখে, কিন্তু মাঝে মাঝে যখন অফার দেয় তখন এই ইডিএলপি কেও ছাড়িয়ে যায়, অনেক কম দিয়ে দেয়, 50% 60% পর্যন্ত অফ করে দেয়, রীতিমতো মার্কেটে ধাক্কা দিয়ে দেয় একটা। তো বছরে দেখা যায় 5 বার 7 বার 8 বার তারা এভাবে বড় ধরনের একটা ছাড় দেয়, 3 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 দিনের জন্য। ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে এর কথা শুনেছেন না আমেরিকাতে? ব্ল্যাক ফ্রাইডে অফার আছে কিছু, সেই সময় একেবারে দেখা যায় যে একটার দামে 3টা বা 4টা পর্যন্ত দেওয়া হচ্ছে। স্যার ইভিলি যে কেনাকাটা করে, ইভিলির মার্কেটটা কোন মাধ্যমে পড়ে? এটা ইভিলির মাধ্যমে যারা জি, কেনাকাটা করতেছে, বাইং সেলিং করতেছে, এটা কোন মাধ্যমটা পড়ে?
ইভেলি প্রশ্নটা সাথে আপনারাও করলেন। না না, করছি এই কারণে, কারণ এটা তো এখন মার্কেটে চলে আসছে। এটা স্যার ওরা তো সাস্টেন করে ফেলছে, এটা আমরা কি করবো? জি, আপনারা বাই সালাম মোড ইউজ করেন না? হ্যাঁ করি, আমরা এটা করি স্যার। ইভেলি বাই সালাম মোডটার সাথে সুদ মিশিয়ে তারপর এই কাজটা করেন। হ্যাঁ, এটা তো স্পষ্ট সুদ। এই যে হুন্ডা কেনার জন্য মানুষকে আমার ব্রাঞ্চে আইসা চেক দিয়ে দিচ্ছে 5 লাখের চেক, টাকা জমা দিচ্ছে 2 লাখ, 2 মাসে 5 লাখের চেক পেয়ে গেছে, হুন্ডার এনে চেক নিচ্ছে, এটা তো সুদ। হ্যাঁ, এই এটা সুদটা শেয়ার বিভিন্ন করতেছে। ফর্মে পৃথিবীতে সবসময় আসছে। এটা নিয়ে আমাদেরকে মানুষকে সচেতন করা দরকার, যেটা একটা সুদ। কারণ বাই জি জি, সালামে আপনার প্রাইস চেঞ্জ করার কোনো সুযোগ নেই। সে হুন্ডা পায়নি, সে টাকার চেক নিচ্ছে সিটি ব্যাংক থেকে, প্রাইস গত ফিক্স। বছরই ঘোষণা করছে। এখন স্যার এটা কোন ধরনের, এটা মার্কেটটা এখানে বাংলাদেশে এটা করতেছে তারা, একবার কমায় একবার বাড়ায়, আবার ইদানিং বাড়াচ্ছে কমাচ্ছে, এটা কি রিয়েল কি এই ধরনের কিছু? না না না, এটা তারা বাড়ানো কমানোটা তো আসলে তারা তো এখানে টাকা ব্যবসা করছে, তারা তো হোন্ডার ব্যবসা করছে না। এখানে তারা টাকা দিয়ে হ্যাঁ, টাকার ব্যবসা করছে, তো এটা তো কোনো ব্যবসার মানে ক্যাটাগরিতেই আমরা ফেলি না। জি এটা জি, আমরা পরিষ্কার বলবো, দিস ইজ দা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়ান কাইন্ড অফ ইন্টারেস্ট। এটা বহুত ভালো, মানে আলেম ওলামারা পর্যন্ত এখানে এসে থমকে গেছে যে ঠিক এটা কি বলা যায়। আর এত বড় লোভনীয় অফার যে মানে নিজে যেতে চায় না, পা নিয়ে যায় ওইদিকে। স্যার, জি, এক্ষেত্রে কি ইভেলি থেকে প্রোডাক্ট কেনাটাও প্রবলেম হতে পারে স্যার? এখন আপনি যদি টের পান যে তাদের আসলে মূল বিজনেসটাই সুদ, তো আপনার উচিত হবে অ্যাভয়েড করা। আবার যদি আপনি মনে করেন যে প্রোডাক্ট কিনছি, আমি ওর মধ্যে জড়াচ্ছি না, সেক্ষেত্রে আপনার দায়টা থাকার কথা না। জি স্যার, এই টাইপের কিছু আর কি, যে প্রাইসটা লোয়িং করতেছে এখন বিভিন্ন মার্কেটই, যেমন ইদানিং আসছে আলিশা মার্ট নামের একটা, মানে হুম। খুব ভালো দেখাচ্ছে স্যার। দুনিয়াতে জগতে হাজার বছর ধরে এই সুদটাকে কত নামে যে মানুষ অফার হ্যাঁ করে। স্যার, এখন এক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষই মানে প্রায় বলতে গেলে স্যার সম্পূর্ণ জড়ে গেছে স্যার। হুম। এক্ষেত্রে যে প্রোডাক্টটা রিসিভ করতেছে স্যার, এই প্রোডাক্টটাও তো তাহলে সুদের মতোই হবে। আমরা ডাইরেক্ট ভাবে বলতে পারবো না সুদের মধ্যে হয়, কিন্তু আমরা যেটা বলতে পারবো যে আহ, তারা সুদটাকে তাদের ইনকামের বড় একটা সোর্স তৈরি করেছে। এখন যারা যারা প্রোডাক্ট নেয়, সবাই ম্যাক্সিমামই তো এখন প্রোডাক্ট নিচ্ছে না, টাকা নিচ্ছে। তো যারা প্রোডাক্ট নিচ্ছে জি স্যার। তাদেরকে এই যে কম দামে প্রোডাক্ট দেওয়ার পেছনে ওরা আসলে এই সুদের মাধ্যমে উপার্জন করে সেটার একটা অংশ দিয়ে কাস্টমার স্যাটিসফাই করছে। এটা হলো মতামত। এখন সিদ্ধান্ত আপনার, আমরা ঠিক ফতোয়া দিতে পারবো না। আচ্ছা স্যার, না স্যার আমি কয়েকটা নিশ্চিত ছোটখাটো, তার জন্য জিজ্ঞেস করছিলাম। সেটাকে জায়েজ করতে চাচ্ছেন নাকি? না স্যার, জায়েজ করতে চাচ্ছি না আসলে। আমি প্রোডাক্ট নিয়েছি। প্রোডাক্ট বলতে স্যার বাটার গিফট কতদিন পর পেয়েছেন প্রোডাক্ট? স্যার। আমি প্রোডাক্ট পেয়েছি, প্রোডাক্টটা বলতে কি স্যার, ওটা সার্ভিস প্রোডাক্ট, একটা মেসেজ আসছে গিফট ভাউচার, আপনার 5,000 টাকা অ্যামাউন্টের গিফট ভাউচারটা পড়ছে স্যার আমার 1,800 টাকা। এটা ঈদের আগে। আর আরেকবার বলেন তো কথাটা। 5,000 টাকা সমমূল্যের ভাউচার স্যার, আমার প্রাইস পড়ছে হলো 1,800 টাকা। হুম। এটা আমার হাতে মানে স্যার এই ভাউচারটা অ্যাক্টিভ হতে সময় লাগছিল স্যার প্রায় 25 দিনের মতো, 25 ডেজ। তার সেই ভাউচারটা দিয়ে আপনি কি করছেন? স্যার ভাউচারটা আমার কাছে মানে মেসেজই আছে, একটা নাম্বার দিছে আর কি, কোড নাম্বার, ওটা নিয়ে বাটার শোরুমে গিয়েছি। বাটার শোরুমে যাওয়ার পরে ওখানে বলছি যে আমি ভাউচার রিডিং করব। বলতেছে কত টাকার? আমি বলতেছি 5,000 টাকার। 5,000 টাকার পণ্য মানে আমি করতে পারছি স্যার। হুম। আর এর বাইরে যে টাকাটা এক্সট্রা হয়ে যাচ্ছে সেটা ক্যাশ পে সিস্টেম। এই ইসলামী ব্যাংকাররা একটি ফতোয়া দিয়ে দেন তো। স্যার হ্যাঁ। এটা আমি তো এরকম একটা অফার, আমার ওই যে শ্যালক আছে তো ক্যাপ্টেন, তো সে গত পরশু একটা হুন্ডার অফার পাইলো, হুন্ডা পাইছে ও হাতে। তা আমাকে গত পরশু আইসা বললো, ভাইয়া আমি এখন হুন্ডাটা কি মানে হাতে নেব নাকি চেক নেব? আমি বলছি, না এটা মারাত্মক সুদ, তুমি যেহেতু হুন্ডাটা পেয়ে গেছো, কয়দিন পরে পাইছো? তো আমি তো জমা দিস টাকা পে করছি 1,80,000 2 মাস আগে। তো আমাকে ইয়ামাহা কোম্পানির ব্র্যান্ডের হুন্ডা দিয়েছে গত পরশু। তো এখন পরশু সে হ্যান্ড ওভার করছে, করে হুন্ডাটা সে চালাচ্ছে। তো ভাইয়া তাহলে চালাইলে কি সুদ হবে? আমি বলছি, না তোমার এটা কোম্পানি দিয়েছে মাল,
1,80,000 হুন্ডা তুমি পাইছো 2,80,000 টাকার হুন্ডা পাইছে 1,80,000 টাকা দিয়া। তো এখন তারা 1,80,000 টাকা খাটাইছে প্রায় 3 মাস। তো 3 মাসের মধ্যে ইয়ামাহা ব্র্যান্ডের একটা হুন্ডা দেশে চালাচ্ছে, কিন্তু সে চেক টেক নিয়ে নাই। তো আমি এখন ফতুয়া আর কি দিব, আমার কাছে জানতে চাইছে। আমি বলছি দেখো, ইসলামী ব্যাংকের যে ট্রানজাকশন গুলো হয় সেটা আসলে যে একটা ওই মোরাবাহা, মানে লাভে লসে কেনাকাটা। তুমি এখন এটা কিনছো, চালাচ্ছ, এটা সুদ হবে না আর কি। তুমি ভোগ করতেছো, পণ্যটা তোমার হাতে চলে আসছে, এটা তুমি ভোগ করতে পারো, কিন্তু এটা বেচা যদি আবার টাকা নাও, তাও আমি এটা সঠিক বলতে পারবো না। তবে তুমি এটা চালাও, এটা বৈধ হবে, কিন্তু চেক নেওয়া যাবে না, টাকা নেওয়া যাবে না। এটা প্রয়োজন তুমি হ্যাঁ, গরিবকে দান করে দাও। অ্যাটলিস্ট টাকা নেওয়াটা আপনার ঠেকাতে হবে, জি এরপরে জি জি, আমি প্রোডাক্টের একটু কথাটা ঠেকাইছি পরে। আর কি তাকে। যাক, বাটা বাটা সেম কোম্পানি স্যার, 10,000 টাকার অফার ঈদের আগে এরকম একটা আমার ফ্যামিলি তো আসছে, তো ওর মাধ্যমে আসে আর কি। আমি সেটা কিভাবে সম্ভব? তো ভাইয়া, 10,000 টাকার আপনি সেম মাল কিনবেন, দিতে হবে আপনাকে 5,000 টাকা। একটা ভাউচার আসছে, কোটেশন আসছে, এটা 15 দিনের ভিতরে কিনতে হবে আপনাকে, যে কোনো বাটা শুরু। এই হলো তাদের, মানে কেমন পাগলাম এগুলো আর কি। বাংলাদেশে এটা কি করতেছে বুঝতেছি না। তবে কোটি যে কোটি করছে গ্রাহক স্যার সে আমরা। খুব মেধাবী লোক, আমি তার প্রশংসা করি যে সে সুদটাকে খুব দারুণ ভাবে এর সাথে হ্যাঁ এমন হ্যাঁ, ভাবে ব্যাক করছে যে আপনি সেল হিসেবে চিন্তা করতে করতে আপনার অলরেডি কেনা হয়ে যাবে। জি স্যার। জি, এর বাইরে গোয়িং রেট প্রাইসিং আর অপশন টাইপ প্রাইসিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? গোয়িং রেট প্রাইসিং, অপশন টাইপ প্রাইসিং দুটো ক্লিয়ার? স্যার আরেকটা বার বলে দেন। গোয়িং রেট প্রাইসিং মানে বাজারে যে প্রাইসটা চলে সেটা হলো গোয়িং রেট প্রাইসিং। আচ্ছা স্যার। আপনি এর চেয়ে বেশি রাখলে কাস্টমার কিনবে না, সোজা চলে যাবে। কিছু কিছু প্রোডাক্ট এরকম আছে, এ ভাই এটা তো সবাই জানে 5%, সবাই জানে এলো এগুলোর দাম মানে এত টাকা করে, 90 টাকা করে, 80 টাকা করে। তো এইখানে আপনার আপনি কাস্টমার হারানোর ভয়ে কি করবেন, গোয়িং রেট প্রাইসিং রাখতে হবে। কখনো কখনো আপনার বাড়তি লাভ হয়ে যায়, কখনো কখনো আপনার কিছুটা লস হতে হয়। লাভ করবেন কখন? বছরে 2 মাস লাভ করবেন আর 10 মাস লস করবেন, কিন্তু 2 মাসের লাভ দিয়ে 10 মাস পুষে যায়। জি স্যার। এটা নির্ভর করে আসলে বাজারের ট্রেন্ডটা কেমন। তো ওই এমন কিছু কিছু প্রোডাক্ট আছে সেখানে আপনি 1 টাকা 50 পয়সা বাড়তি রাখলেও আপনার একজন কাস্টমার আপনার কাছ থেকে কিনবে না, সেখানে আপনার কিছুই করার নেই, সেট দ্য গোয়িং রেট প্রাইসিং। আর লাস্ট হচ্ছে অকশন টাইপ প্রাইসিং। অকশন টাইপ প্রাইসিং হচ্ছে যেখানে কাস্টমাররা দাম হাঁকায় এবং এর ফলে দাম বাড়ে, আবার কাস্টমারের দাম হাঁকানো কমে গেলে দাম কমে। বিশেষ করে শেয়ার মার্কেটটাকে আমরা অকশন টাইপ প্রাইসিং বলছি, অর্থাৎ নিলামের মতো যে প্রাইসিংটা। জি, মনে হয় আমাদের মেথড গুলো মোটামুটি ক্লিয়ার। জি স্যার। জি স্যার, জি স্যার। স্টেপ 6 হচ্ছে সিলেক্টিং দ্য ফাইনাল প্রাইসিং। তো ফাইনাল প্রাইসিং যখন আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে আমরা কয়েকটা গাইডলাইন বলেছি। একটা হলো impact of other marketing activities, company pricing policies, gain and risk sharing pricing, impact of price on other parties। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আপনি উৎপাদন খরচ হলো 5 টাকা, কিন্তু আপনার প্রচারণা খরচ হয় 20 টাকা, এর সাথে 5 টাকা যোগ করলেন 25 টাকা, আর লাভ চিন্তা করলেন 5 টাকা, 30 টাকা, আপনি 30 টাকায় বিক্রি করলেন। বাংলাদেশে এমন একটা প্রোডাক্টের নাম বলেন তো যার উৎপাদন খরচের কয়েক গুণ হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট? তার ইউনিলিভারের প্রোডাক্ট গুলো স্যার। না, এরকম গড়ে না বলে স্পেসিফিক প্রোডাক্টটা যদি বলেন। ওই যে স্যার লাস্ট ম্যাঙ্গো, ম্যাঙ্গো জুস টুস এগুলো, কাছাকাছি গেছেন। এগুলোতে অ্যাডভাইজার করে বেশি। সফট ড্রিঙ্কস জি স্যার। সফট ড্রিঙ্কসের উৎপাদন খরচ করে পার লিটারে বোধহয় 6 টাকা বা 7 টাকা। 1 লিটার কত টাকায় কেনেন? 15 টাকা, 20 টাকা, 15 টাকা, 100 18 টাকা। টাকা। 1 লিটার? 1 লিটার আরো বেশি না? 1 লিটার 50 50 টাকা। স্যার, 50। 50। জি, 50 টাকা 1 লিটার কিনছেন, ওরা 1 লিটারের উৎপাদন 5 থেকে 6 টাকা পড়ে। বাকি টাকা তাদের যায় বিজ্ঞাপনের পেছনে ম্যাক্সিমাম। আর একটা অংশ তো আপনার ইসে আছে যে পরিবহন, লজিস্টিক যেটা। কিন্তু আপনার উৎপাদন খরচের 2 থেকে 3 গুণ পরে হচ্ছে বিজ্ঞাপন খরচ, কারণ এই জিনিস বিজ্ঞাপন দিলেই কেবল চলে। এটাকে আমরা সেলিং কনসেপ্টের একটা দারুণ উদাহরণ বলতে পারি। জোর করে বিক্রি করা মানে কাস্টমারদের মধ্যে চাহিদা তৈরি করে তারপর বিক্রি করা, অফার দিয়ে চাহিদা তৈরি করে তাকে বুঝিয়ে বিক্রি করা। অথচ এর চেয়ে বাজে প্রোডাক্ট আর নাই। একটা কোকা কোলা দিয়ে একটা মানে কমোড ক্লিন করার খুব
দারুণ একটা জিনিস। আপনি একটা কমোডে কোকা-কোলা ঢেলে দেন, তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখেন, এরপরে ফ্লাশ দেন, দেখবেন যে একদম ঝকঝকে হয়ে গেছে। এবং বলা হয় যে একটা কোকের মধ্যে একটা দাঁত যদি ডুবিয়ে রাখেন, সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে দাঁতটা গলে যাবে। তো এই বাজে জিনিসটা আমরা এত টাকা দিয়ে কিনি কারণ আমাদের কাছে এটা মনোরম করে উপস্থাপন করা হয়। এবং ঈদের দিন বিকেল বেলা যখন দেখলাম যে দোকানে লাইন পড়ে গেছে শুধুমাত্র কোক আর পেপসি কেনার জন্য। জি স্যার, গরুর মাংস খাওয়ার পরে ওটা খুব ভালো, মানে হ্যাঁ, একটা কোরবানিতে তো চাহিদা আর ছিল। চাহিদাই মানে অনেক, শুধু এবার ঈদেই দেখলাম। এইবারে ঈদে মানে ওইরকম চাহিদা ক্রিয়েট হয়েছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ফ্রি দিছে তো স্যার অনেক কিছু। এমনি তো 250 মিলি ওই ভিতরে ফ্রি ছিল, আবার এক্সট্রা আবার 300 মিলি ফ্রি দিছে, এই কারণে কুমড়ে খাই পড়ছে লোকজন। ও, আমার তো খবর জানা নেই, কারণ ওইগুলো তো পয়সা দিয়ে কিনে খাওয়ার লোক আমি না। ফ্রি পেলেও মাঝে মধ্যে একটু টেস্ট করে মুখে হাতে দিয়ে দেখি, অথবা অ্যাভয়েড করি। জি। তো অন্যান্য মার্কেটিং অ্যাক্টিভিটিসে আপনার কত খরচ হয় সেটাও আপনার কনসিডার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, কোম্পানি প্রাইসিং পলিসি। কোম্পানির একটা নিজস্ব পলিসি থাকে যে আমরা 5% প্রফিট করি সর্বোচ্চ, বা আমরা এর উপরে রাখি না, বা আমরা বাজারে সবচেয়ে কম রাখি, সেক্ষেত্রে লস হলেও হোক কিন্তু আমরা বাজারে সবচেয়ে কম, এই সুনামটা বজায় রাখি। নাম্বার 3 হচ্ছে গেইন এন্ড রিস্ক শেয়ারিং প্রাইসিং। গেইন এন্ড রিস্ক শেয়ারিং প্রাইসিং, তো এটা হচ্ছে আপনার কখনো কখনো বায়াররা রেসিস্ট করে, কখনো কখনো বায়াররা মানে এত বেশি দাম দিয়ে কিনতে চায় না, কারণ তারা একটা রিস্ক ফিল করে। যেমন in a big computer hardware purchase or a company health plan, the seller then has the option of offering to absorb part of all the risk if it doesn't deliver the full promised value. আপনার এটা যদি ঠিকমতো কাজ না করে, দাম ফেরত, এই শর্তে আপনার কাছে 100 টাকায় বিক্রি করে। এটাকে আমরা বলছি গেইন এন্ড রিস্ক শেয়ারিং প্রাইসিং। মানে আপনার রিস্ক আমরা শেয়ার করব, কোনো রিস্ক ফিল করলে সেটা আমাদের, আপনি শুধু গেইনটুকু আপনার। এই ধরনের রিস্ক শেয়ার করে যখন বাড়তি দাম সেট করা হয় বা একটা মানে স্মার্ট দাম সেট করা হয়, সেটাকে আমরা বলছি গেইন এন্ড শেয়ারিং প্রাইসিং। আর লাস্ট হচ্ছে ইম্প্যাক্ট অফ প্রাইস অন আদার পার্টিস। আপনার প্রাইস অন্য পার্টির উপরে ঠিক কতটুকু প্রভাব পড়বে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। অন্য পার্টি বলতে বিশেষ করে কম্পিটিটর। আপনি দাম সেট করার পর 30 টাকাটা কমিয়ে 25 টাকা করলেন, না এটা অবশ্য আমাদের পরের অংশে আছে আলোচনা। মানে আপনার এই দামের কারণে পরিবহনের উপরে কি প্রভাব পড়বে, তারপরে হচ্ছে আপনার সাপ্লায়ারদের উপরে কি প্রভাব পড়বে, এই সমস্ত বিষয়গুলো আমরা বলছি যে অন্যান্য পার্টির উপরে আপনার এই দামের প্রভাবটা কতটুকু পড়বে সেটাও আপনার কনসিডার করতে হবে। তো যেমন আপনি দাম সেট করলেন, খুচরা বিক্রয় মূল্য 37 টাকা। এখন রিটেইলাররা আপনার এই 37 টাকায় বিক্রি করতে গিয়ে এত বিরক্ত হচ্ছে, কারণ প্রত্যেকটা কাস্টমারকে 3 টাকা করে ভাঙতি দিতে হচ্ছে। এখন এই সময় 3 টাকা ভাঙতি দেওয়া কি যেন তেন কথা? অনেক টাফ স্যার। তো শত শত পিস বিক্রি করবে আর 3 টাকা ভাঙতি দিতে হবে প্রত্যেক কাস্টমারকে। রিটেইলাররা আপনার উপর দারুণ ক্ষুব্ধ হয়ে আপনার প্রোডাক্টই রাখবে না, ভাই ওটা নাই, আর একটা অন্য কোম্পানি আছে, নিবেন? তাহলে আপনার দাম সেট করা যদি আপনার রিটেইলারের উপরে বিরক্তির কারণ হয়, তারপরে আপনার যারা ডিলার আছে তাদের যদি বিরক্তির কারণ হয়, তো আপনাকে সেক্ষেত্রে রিভিউ করা উচিত। জি। এবারে আমরা দেখি অ্যাডাপ্টিং দ্য প্রাইস। প্রাইসটাকে মানিয়ে নেওয়া, পরিস্থিতি অনুযায়ী প্রাইস অ্যাডাপ্ট করার জন্য কি কি করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা একটা বলি যে জিওগ্রাফিক্যাল প্রাইসিং। জিওগ্রাফিক্যাল প্রাইসিংটা হচ্ছে যে ভৌগোলিক কারণে আপনার যখন বিভিন্ন ধরনের দাম সেট করতে হয়, যেমন দেখেন বার্টার, কম্পেনসেশন ডিল, বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট, অফসেট প্রাইসিং। এই যে বাইব্যাকটা আমরা এদের কাছে বেশি শুনি, ব্যাংকারদের কাছে বেশি শুনি, তাই না? বিশেষ করে এলসি ক্ষেত্রে আপনাদের এই টার্মটা বেশি শোনা যায়।
এগুলো বিস্তারিত আলোচনা করা তো এখন সময় সাপেক্ষ বিষয়। বার্টারটা তো বুঝিনি, বিনিময়। বার্টারটা হচ্ছে আপনারা অমুক, মানে আমার এই প্রোডাক্টের বিনিময়ে আপনার প্রোডাক্ট আনবো, এই জিনিস কিন্তু আজও চলে। কম্পেনসেশন ডিলটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টের দাম আমরা 70% ক্যাশে দেবো আর 30% আমাদের প্রোডাক্ট দেবো, এভাবে চুক্তিটা যদি করা হয় তাহলে কম্পেনসেশন ডিল। পার্শিয়াল ক্যাশ ডিসবার্সমেন্ট আর পার্শিয়াল হচ্ছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস। ওই যে ইভ্যালির কথা আবার আসতে হয়, যে গিফট ভাউচার এত আর প্রোডাক্ট পাবেন এত, এই মিলিয়ে দিলে এর দাম। এটা হলো কম্পেনসেশন ডিল। 3 নম্বর বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যে যদি আপনি আমার এত লাখ টাকার এই জিনিস কেনেন তাহলে আমি আপনার কাছ থেকে এত টাকার জিনিস কিনবো, এভাবে যখন চুক্তি করা হয় সেটাকে আমরা বলছি বাইব্যাক। তাহলে বার্টার আর বাইব্যাকের সাথে পার্থক্যটা কোথায়? বার্টারে টাকার কোনো হিসাব হয় না, এখানে সরাসরি বিনিময়। মাল এর বিনিময়ে মাল, যে এত পিস মালের বিনিময়ে আপনার অত পিস মাল। আর বাইব্যাক হচ্ছে এত টাকার যদি আপনি আমাদের কাছ থেকে সুতা কেনেন তাহলে আমরা আপনার কাছ থেকে সমমূল্যের মনে করেন যে কাপড় কিনবো, এটা হচ্ছে বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট। আর অফসেটটা হচ্ছে কিছুটা এটা হলো দি সেলার রিসিভস ফুল পেমেন্ট ইন ক্যাশ, কিন্তু সে ওই ক্যাশটা ওই কোম্পানিরই কোনো না কোনো প্রোডাক্ট কিনতে যখন ব্যবহার করবে। এটা সাধারণত দুই দেশের মধ্যে হয়। যেমন আপনাকে আমি এত টাকা ঋণ দেবো, কিন্তু সেই ঋণ দিয়ে আমার দেশ থেকে প্রোডাক্ট কিনতে হবে, এই ধরনের যখন চুক্তি হয় সেটাকে আমরা বলছি অফসেট। এগুলো আমাদের এই জিওগ্রাফিক্যাল প্রাইসিং এর মধ্যে আছে। কি কি পয়েন্ট বললাম এখানে লেখা নেই, আমি আপনাকে মুখে স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নম্বর বললাম বার্টার, 2 নম্বর হচ্ছে কম্পেনসেশন ডিল, 3 নম্বর হচ্ছে বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট, 4 নম্বর হচ্ছে অফসেট। আবার বলছি, বার্টার, কম্পেনসেশন ডিল, বাইব্যাক অ্যারেঞ্জমেন্ট, অফসেট। কোনো কোশ্চেন এই চ্যাপ্টার কারোর কোনোটা সম্পর্কে? নেই? এরপরে আমরা একটু দেখি প্রাইস ডিসকাউন্ট এন্ড অ্যালাউন্সেস। প্রাইস ডিসকাউন্ট সম্পর্কিত আমরা একটু বিস্তারিত আর বলবো না, ডিসকাউন্ট সম্পর্কে আপনাদের একটা আইডিয়া আছে। প্রাইস ডিসকাউন্ট এটাও প্রাইসিং চেঞ্জের বা অ্যাডাপটিভ প্রাইসিং এর একটা পার্ট। প্রমোশনাল প্রাইসিং, কত ধরনের প্রমোশন দেওয়া যায় সেটার একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি। নম্বর 1 হলো লস লিডার প্রাইসিং, নম্বর 2 হচ্ছে স্পেশাল ইভেন্ট প্রাইসিং, নম্বর 3 স্পেশাল কাস্টমার প্রাইসিং, ক্যাশ রিবেট, লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং, লঙ্গার পেমেন্ট টার্মস, ওয়ারেন্টিজ এন্ড সার্ভিস কন্ট্রাক্টস, আর সাইকোলজিক্যাল প্রাইস ডিসকাউন্ট। অর্থাৎ কাস্টমারকে উদ্বুদ্ধ করার জন্য, প্রলুব্ধ করার জন্য, বিশেষভাবে তাদেরকে একটু স্টিমুলেট করার জন্য আমরা যখন প্রাইসে স্পেশাল কোনো অফার দেই সেটাকে আমরা বলছি প্রমোশনাল প্রাইসিং। তো প্রমোশনাল প্রাইসিং কত ধরনের বা কত ভাবে কাস্টমারকে প্রমোশনাল অফার গুলো দেওয়া যায় দেখেন। আমরা 8টা জিনিস বলছি, 8টা পয়েন্টের মাধ্যমে বা 8 ভাবে কাস্টমারদেরকে দাম দিয়ে উদ্বুদ্ধ করা যায়। আমি আরেকবার পড়ছি, আপনারা দেখেন কোন প্রশ্ন আছে কিনা। 1 নম্বর হলো লস লিডার প্রাইসিং, নম্বর 2 স্পেশাল ইভেন্ট প্রাইসিং, নম্বর 3 স্পেশাল কাস্টমার প্রাইসিং, নম্বর 4 ক্যাশ রিবেটস, নম্বর 5 লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং, নম্বর 6 লঙ্গার পেমেন্ট টার্মস, নম্বর 7 ওয়ারেন্টিজ এন্ড সার্ভিস কন্ট্রাক্টস, আর নম্বর 8 হচ্ছে সাইকোলজিক্যাল ডিসকাউন্ট। বলেন, if you have any question on any point. স্যার এটা একটু ডিটেইলস বলবেন না স্যার? স্যার একটা বলুন তো স্যার, লঙ্গার পেমেন্ট টার্মস আর হলো স্যার সাইকোলজিক্যাল, যেটা এই দুটো একটু বলুন স্যার। লঙ্গার পেমেন্ট টার্মস তো আপনার খুব সহজেই বোঝার কথা, চিন্তা করে দেখেন তো একটু। সেটা কোনটা স্যার? সেটা কোন টার্ম? আমি তো ইংলিশ এটা দেখি তো, ভাই আইডিয়া করেন, আমার মনে হয় আপনার আইডিয়াটা মিলে যাবে।
স্যার মুরাবা থেকে 120 আমরা যেটা ডেজ investment এর করি, যে ব্যাংক থেকে এলসির ক্ষেত্রে যেটা আছে 120 ডেজ এর মধ্যে পেমেন্ট হবে এই টাইপের কিছু 60 দিন আপনি 120 কাস্টমারকে 90 উদ্বুদ্ধ দিন, করার জন্য 90 দিন, 3 মাসের ভিতরে যেটা আপনি কাস্টমারকে উদ্বুদ্ধ করার জন্য যখন পেমেন্ট টার্মসটা অনেক লম্বা করে দিলেন, তখন তো কাস্টমার নগদে এত টাকা দেবো কি, এখানে 1 বছর বসে দেওয়া যায়, ফাইন, এটা কিনবো। দাম কমালেন না, বাট তাকে পেমেন্ট টার্মটা লঙ্গার করে দিলেন, তো সে ঠিক উদ্বুদ্ধ আছে, হলো। বুঝছি স্যার, আমাদের ইনভেস্টমেন্টের যে মুডগুলো আছে। স্যার ওই যে ইনস্টলমেন্টে যে প্রাইস গুলো হ্যাঁ, হ্যাঁ, ওটাই। ইয়ে করা ওটাই হয়। লঙ্গার পেমেন্ট টার্ম। স্যার Thank you, sir. ক্যাশ রিবেটস যেটা ওইটা হ্যাঁ, একটু ক্যাশ পেমেন্ট মানে তারপরে দাম কমিয়ে দেওয়া। অটো কোম্পানিজ এর ক্ষেত্রে দেখেন, অটো কোম্পানিজ এন্ড আদার কনজিউমার গুডস কোম্পানিজ অফার ক্যাশ রিবেট। ক্যাশ রিবেটটা হচ্ছে আপনার সরাসরি দামের উপর একটা আহ, মানে কমিয়ে দেওয়া, ডিসকাউন্ট করে দেওয়া আর কি। যদি আপনি ক্যাশ দেন তাহলে আপনাকে এত পার্সেন্ট দেওয়া হবে, ক্যাশ পেমেন্ট দিলে আপনাকে 20% বা 10% আপনার রিবেট দেওয়া হবে। আর যদি আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে দেন, যেমন আপনি 1 মাসের মধ্যে, আমাদের পেমেন্ট পিরিয়ড 1 মাসের মধ্যে আপনি দিতে বাধ্য, তবে যদি আপনি ক্যাশ টাকা এখনই কেনার সময় দিয়ে দেন, আপনার 2% বা 5% আমরা কম রাখবো, আছে না? আছে available আছে। এটাকে আমরা বলছি ক্যাশ রিবেট। দেখুন সেদিন আমাকে একজন বলল, মানে ইন্টারনেট প্রোভাইডার, যে ইন্টারনেট লাইনে আমাদের ইনস্টলমেন্ট কস্ট হচ্ছে 1000 টাকা, তবে আপনি যদি 2 মাসের টাকা অ্যাডভান্স পেমেন্ট করেন, অর্থাৎ লাইন লাগানোর সময় 2 মাসের বিলটা দিয়ে দেন, তাহলে আমরা আর ইনস্টলমেন্ট খরচটা রাখবো না। কত ভাবে কাস্টমারদেরকে ক্যাশে উদ্বুদ্ধ করা যায় আর কি। জি, আর কোনো? স্যার যেমন স্পেশাল ইভেন্ট প্রাইসিংটা বললাম, যে স্পেশাল কোনো ডে অথবা কোনো ইভেন্টের উপর রাইট, বেস রাইট, করে যদি কোনো প্রাইসিং করা হয় সেটা স্পেশাল। রাইট। স্পেশাল কাস্টমারটাও বললাম যে স্পেশাল কোনো কাস্টমার কুপন বা ভাউচার যারা বেশি বেশি ওই কোম্পানি থেকে কিনছে বা এই ধরনের স্পেশাল কোনো কাস্টমারদের জন্য প্রাইসিং লো করা, এটা বললাম স্যার। তারপরে লস লিডার প্রাইসিং স্যার, এই বিষয়টা একটু ক্লিয়ার লস করেন স্যার। লিডার প্রাইস। জি জি। হ্যাঁ, আর হচ্ছে লো ইন্টারেস্ট প্রাইসিং স্যার। লস লিডার প্রাইসিং হচ্ছে আহ, যখন আপনার কি বলে, প্রোডাক্ট স্তূপ হয়ে গেছে, প্রোডাক্ট রাখার জায়গা নেই, তখন যে আপনি ওই যে ফাঁকা করার জন্য যে দাম কমিয়ে দেন, সেটাকে বলা হয় লস লিডার প্রাইস। Supermarkets and department stores often drop the price on well-known brands to stimulate additional store traffic. যখন আপনার স্টোর রাখার জায়গা নেই, ওইটুকু স্টোর ফাঁকা করার জন্য যখন কিছু দাম কমিয়ে দিলেন, লোকজন নিয়ে গেল, কারণ আপনার স্টোরে রাখতে হলে ওটার যে যে মানের প্রোডাক্ট, ওইটার স্টোরের যে খরচ, তার চেয়ে আপনার 2 টাকা কম করে আপনার হাতে ধরিয়ে দিলে আমার সেই খরচটা বেঁচে যায়। নইলে আমার একটা গুদাম ভাড়া নিতে হবে, গুদাম ভাড়া নিতে গেলে ওইটার যেই পরিবেশে এটাকে রাখতে হয়, সেটার গুদাম ভাড়া করাটা কঠিন। ওকে, জি স্যার। জি স্যার, বুঝতে ঝড়ে পারছি। সাতক্ষীরা যাদের বাড়ি আছে, ঝড়ে এবার আম পড়ে গেছে, এখন এই আমগুলোকে যদি আপনি আবার ওই ইসে রাখতে চান, কোল্ড স্টোরেজে রাখতে চান, এর যে খরচ, তার চেয়ে 5 টাকা 10 টাকা কম কেজিতে ছেড়ে দেওয়া অনেক লাভ। লস লিডার প্রাইস। আর একটা যেন কি বললেন? স্যার সাইকোলজিক্যাল ডিসকাউন্টিং নাকি বলেন? এটা তো স্যার তার লো ইন্টারেস্ট প্রাইসিংটা বলছিলাম স্যার। লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং হচ্ছে যে আপনার মানে টিভি কিনবেন, আপনার টিভি কেনার জন্য আমরা ঋণ দেবো, বিনা সুদে ঋণ, অথবা মাত্র 1% সুদে ঋণ। সুদ ভিত্তিক যারা চিন্তা ভাবনা করে, অনেক এরকম ফাইন্যান্সিং কোম্পানি গুলো দেখেন না, টিভির Yes, দামটা কিন্তু সেম রইলো, কিন্তু যেহেতু আপনার পকেট থেকে টাকা দিতে হচ্ছে না এই মুহূর্তে, তারা আপনাকে ফাইন্যান্সিং করছে, আপনি মাসে মাসে ওদেরকে ইনস্টলমেন্ট দিচ্ছেন, এই আর কি লো ইন্টারেস্ট ফাইন্যান্সিং। এটাও দাম কমানোর একটা বুদ্ধি। স্যার এটা আর কি ফাইন্যান্স কোম্পানির জন্য আর ইয়েস, কি স্যার। ফাইন্যান্স কোম্পানি, কিন্তু আলটিমেটলি তো টিভি কোম্পানির সাথে ফাইন্যান্সের সাথে চুক্তি হচ্ছে কোম্পানির সাথে, তো ফাইন্যান্স কোম্পানি যে 1% লাভ করে, সেই 1% লাভের ভাগ আবার টিভি কোম্পানিকে দেয়। জি স্যার। নইলে এ লোক তো ভুলেও ফাইন্যান্স কোম্পানির কাছে যেত না, তো সেই কাস্টমারটা পেলো, এটা তার লাভ, আর কোম্পানি টিভিটা বিক্রি করতে পারলো, এটা তার লাভ, তো দুজনে মিলে লাভ ভাগাভাগি করে। আর হচ্ছে জি লাস্ট স্যার। বলছিলেন সাইকোলজিক্যাল ডিসকাউন্টিং, এটা হচ্ছে যে 259 টাকা, সরি 299 টাকা, আমরা কিন্তু 300 টাকার নিচে, এটা হলো সাইকোলজিক্যাল প্রাইসিং।
নগদের নগদের ক্যাশ আউট চার্জ মাত্র 9 টাকা 99 পয়সা, 2 ডিজিট, সরি 2 ডিজিট না, 1 ডিজিট, ডিজিট। হ্যাঁ 9 টাকা 99 পয়সা। এটা হচ্ছে সাইকোলজিক্যাল। আমি একটা মোবাইল কিনলাম গত কয়েকদিন আগে, মোবাইলটার দাম পড়েছে 13,990 টাকা। তার মানে 13,000, 14,000 13,000-এর কাছাকাছি, 13,000-এর আশপাশে। 10 টাকা কম। তো এই যে আমার মানুষ মানে মাথায় ঢুকিয়ে দেওয়া হলো যে এটা 13,000-এর আশেপাশে, আর 14,000 তো অনেক টাকা। জি স্যার। এই হলো সাইকোলজিক্যাল ডিসকাউন্ট। জি, আশা করি আর কোনো পয়েন্টের জিজ্ঞাসা নাই। জি স্যার। ডিফারেন্সিয়েটেড প্রাইসিং। ডিফারেন্সিয়েটেড প্রাইসিং হচ্ছে আপনি যখন সবার জন্য এক দাম রাখতে চান না, এক এক কাস্টমারের জন্য এক এক দাম, এটা অবস্থা বুঝে, সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েটেড প্রাইসিং। আপনি পয়েন্ট দেখলেই বুঝে যাবেন। একটা হলো প্রাইস ডিসক্রিমিনেশন, অর্থাৎ দাম বৈষম্য। আমি একটা বাসায় ওই যে প্লাস্টিকের আরএফএল এর ওয়ার্ড্রোব কিনেছি। সেই ওয়ার্ড্রোবটা আমার শ্বশুরবাড়ি এলাকা চাঁদপুরে 1,000 টাকা কম দাম, ঢাকা থেকে কিনেছি 1,000 টাকা বেশি। এখন আমি চাঁদপুর থেকে যদি আনতে যাই আমার ট্রাক ভাড়া পড়বে 1,000 টাকার বেশি। আলটিমেটলি দাঁত কামড়ে ঠোঁট কামড়ে আমাকে এখান থেকে কিনতে হচ্ছে। এটা হলো প্রাইস ডিসক্রিমিনেশন। স্যার এই আরএফএল এর একটা প্রশ্ন ছিল স্যার, এই যে চাঁদপুরে 1,000 টাকা কম, তা আরএফএল এর শোরুমটা কি ওইদিকে নাকি যে ওখানে প্রাইসটা এত কম স্যার? না, ওই অঞ্চলের মানুষের সাধ্য অনুযায়ী ওখানে বিক্রি করতে হলে তারা একটু কমে রেখেছে। ঢাকার মানুষ তো বেশি খরচ করতে অভ্যস্ত, তাই বেশি রেখেছে, আর কিছু না। এই ইসলামী স্টাডিজ আর ইসের মতো, মানে এমবিএ এর মতো। জি, কাস্টমার সেগমেন্ট প্রাইসিং, এটা কাস্টমারকে যখন সেগমেন্ট করা হয় যে আপনি পেশাজীবী হলে 1,000 টাকা, যদি স্টুডেন্ট হন 500 টাকা, যদি রিটায়ার্ড হন তাহলে 800 টাকা। এটা কাস্টমার সেগমেন্ট প্রাইস। ছাত্রদের জন্য এত, নাবালকের জন্য এত। প্রোডাক্ট ফর্ম প্রাইসিং। প্রোডাক্ট ফর্ম প্রাইসিংটা হচ্ছে different version of the product are priced differently but not in proportion of their cost. মানে খরচের কারণে না, ওইটার সাইজের কারণে বা ইচ্ছে করি। যেমন 1 লিটারের দাম 20 টাকা, 2 লিটারের দাম 25 টাকা, কিনেন, কোনটা কিনবেন? 2 লিটার আর 1 লিটারের খরচ কি এরকম মাত্র 5 টাকা কম? না। এই যে আপনার মানে ই করে দিল যে আধা লিটারের দাম হচ্ছে 20 টাকা, 1 লিটারের দাম 25 টাকা, আর 2 লিটারের দাম হচ্ছে 30 টাকা। আপনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে আপনার লাগতো 1 লিটার কিনলেন 2 লিটার, কারণ মাত্র 5 টাকার জন্য আমি এরকম কম করবো। ইমেজ প্রাইসিং। ইমেজ প্রাইসিং মানে হচ্ছে যেটা মার্কেটে যেমন ভ্যালু। যেমন দেখেন, লাল গাড়ির, মেরুন কালারের গাড়ির দাম 50,000 থেকে 1 লাখ টাকা এমনিই বেশি, জানা আছে নিশ্চয়ই আপনাদের। স্যার কেন? রঙের দাম কি এত বেশি? না, মেরুন কালারের বাজারে ওটার চাহিদা বেশি, ওটার প্রতি মানুষের একটু আলাদা আকর্ষণ থাকে, তো এটার দাম 1 লাখ টাকা বেশি। কিনলে কিনেন, না কিনলে সাদাটা কিনেন, আপনার তো আমি জোর করে বিক্রি করি না। কিন্তু আপনি ঠিকই 1 লাখ টাকা বেশি দিয়ে মেরুন কালারটাই কিনবেন। এই হচ্ছে ইমেজ প্রাইসিং। চ্যানেল প্রাইসিং হচ্ছে আপনি যদি কি বলে সেলফ ইউজ করেন আপনার কোনো খরচ নেই, কিন্তু যদি আপনি অনলাইন ইন্টারনেট। হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং করেন, আপনার 5 টাকা করে খরচ, তার সাথে আবার যোগ হবে, ব্যাট যোগ হবে। তো আপনি কোন চ্যানেলে টাকাটা মানে আপনার সার্ভিসটা নেবেন তার অনুযায়ী আপনার প্রাইস আপ ডাউন করবে। এটা হলো চ্যানেল প্রাইস। এটা ব্যাংকাররা বুঝছেন, বাকিরা বুঝছেন কিনা আমি জানি না। স্যার বুঝতে পারছি। আচ্ছা, স্যার বিকাশে পেমেন্ট এক্স প্রাইস হতে পারে, স্যার নগদে এক প্রাইস হতে পারে, ব্যাংকে স্যার অন্য প্রাইস হয়। ওইটা তো আবার প্রোডাক্টের প্রাইস। আর আমি এটা বলছি যে আমাদের কিন্তু আবার ফি নেই না স্যার, মানে অনলাইন ব্যাংকের ফিটার কথা আর কি। ব্যাংক তার সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনি যদি সরাসরি সার্ভিসটা নেন আমাদের একরকম, কাউন্টারে এসে নিলে একরকম, এটিএম বুথে নিলে একরকম, আপনি যদি অনলাইন সিস্টেমে আপনি নেন তাহলে একরকম, যদি আমাদের অ্যাপস এর মাধ্যমে নেন তাহলে আরেক রকম। কোন মাধ্যমে আপনি সার্ভিসটা নেবেন
সেই চ্যানেল অনুযায়ী আমাদের প্রাইসটা আপ ডাউন করবো। তো লোকেশন প্রাইসিং এটা তো নির্ভর করে আপনি যত দূরে তত আপনার দাম মানে এর সাথে ডেলিভারি চার্জ বাড়বে কমবে, এভাবে আপনি চিন্তা করতে পারেন লোকেশন অনুযায়ী দাম। আর টাইম প্রাইসিং হচ্ছে সকালে নিলে মানে অফিস আওয়ারের আগে একরকম, অফিস আওয়ারের পরে একরকম, পিক অফ পিক, এটা আমরা টাইম প্রাইসিং বলছি। আমাদের প্রাইসিং রিলেটেড বাজার এখানেই শেষ। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ মে আস্ক।